আমি জাস্ট হচ্ছে গিয়ে উইদিন 10 মিনিটস আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিব। যাদের যে ধরনের কোয়েরিজ থাকে তারা নিশ্চয়ই জানেন যে আমি অ্যাটেন্ডেন্সটা মেক্সিমাম টাইম ম্যানুয়ালি নিই এবং আমি আমার মতো করে অ্যাটেন্ডেন্সটার ইনপুট দিয়ে দিই। ওটাই বলতে চাচ্ছিলাম। সো টুডে ইজ আওয়ার অফিসিয়ালি লেকচার 23। আজকের ক্লাসে আমরা অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে স্টাডি করব দ্যাট উড বি আওয়ার লাস্ট টপিক ফর দ্য ফাইনাল টার্ম এক্সামিনেশন, দ্যাট ইজ আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন। আমরা বেকারত্ব এবং দাম স্তরে যে বৃদ্ধি, মূল্যস্ফীতি যেটাকে আমরা বলি, সেটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে স্টাডি করব। স্টিল ওয়ে আর ফলোইং দ্য রেফারেন্স বুক হুইচ ইজ ম্যাম ম্যাম একটা কথা বলবো? এই বইটাও শেয়ার করি নাই গুগল ক্লাসরুমে, এরকম কিছু? হ্যাঁ বলেন ম্যাডাম, বলেন শুনে নি আগে কথাগুলো। ম্যাম সেটা হচ্ছে ম্যাম জানি না আপনি কিভাবে নেবেন। তবে ম্যাম এটা বলবো ম্যাম আপনার মানে লেকচার গুলো আমার সবসময় অনেক ভালো লাগে। আমি এইজন্য ম্যাম আপনার ক্লাসগুলো একটু বারবার দেখি। আর সবথেকে ইম্পোর্টেন্ট হচ্ছে যে ম্যাম আপনার লেকচারের মধ্যে একটা স্মার্টনেস থাকে। মানে এটা সবথেকে একটু ডিফারেন্ট। তো ম্যাম আমি যদি একটু এইটা বলি যে ম্যাম মানে আপনার মানে আপনার মতো করে যদি লেকচার দিতে চাই এই জন্য আমার কি করতে হবে বা কিছু যদি একটু আমাকে বলেন। আমি যখন ক্লাস নেই, নেওয়ার আমি ওইটা বলতেছি না, এটা একেক টিচারের স্ট্র্যাটেজি একেক রকম হয়। আমি গ্রিনে জয়েন করার আগে আমি এই জিনিসটা বিল্ড আপ হয়েছে যেখান থেকে সেখান থেকে বলি। সো আচ্ছা বাংলায় বলি। গ্রিনে জয়েন করার আগে আমি হচ্ছে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পার্ট টাইম জব করতাম। পার্ট টাইমে করতাম, আফটার দ্যাট আমি ফুল টাইমেও ছিলাম। মানে ওইখানে আমি লং টাইম ছিলাম। লাইক 2.5 ইয়ার। মানে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় নাই তখন থেকে জবটা করি। এটাই বলতে চাচ্ছিলাম। সো একটা লং টাইম আমি ওখানে ছিলাম। ও তো এ লেভেলস ও লেভেলস আমি এটাই বলছি। আমি অক্সফোর্ডে ক্লাস নিয়েছি। বাই দ্য ওয়ে, যে ধানমন্ডি 27 যে ইয়াটা, ও ব্রাঞ্চ যেটা ওখানে। তো ওখান থেকে আমাদের ব্রিটিশ কাউন্সিলে না ট্রেনিং এর জন্য পাঠাতো। কিভাবে আপনি ইফেক্টিভলি ক্লাসে লেকচার গুলো ডেলিভারি দিবেন। ওখানে একটা জিনিস আমার কাছে আমি যেটা লার্ন করলাম সেটা হলো যে আমি আচ্ছা আমাকে একটা দিন সময় দেন। আমি আপনাদের আসলে ক্লাস টেস্টের মার্কস সবগুলো মার্কস দিয়ে দিব। আমি আপনাদের কমেন্টটা দেখেছি, ওই জন্যই বললাম আমাকে একটু সময় দেন, সবগুলো মার্কস আপনাদের দিয়ে দিই। আপনাদের ক্লাসের এগুলো সব রেডি। আমি কেন দিতেছি না আমি নিজেও জানি না, সরি। মার্কস গুলো দিয়ে দিব। দরকার আমি আপনাদের আমার সেই ইনপুট সফটওয়্যার দেখাইতে পারি। আমি আসলে মার্কস গুলো দিয়েছি আপনাদের, জাস্ট ওই জায়গায় ডিসক্লোজ করে এখানে দিব। সো যেটা বলছিলাম, ওহো আবার পিসিটা আজকে বন্ধ, এটা ভালো করে নাই। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে ওখানে আমাদের আপনার হচ্ছে ক্লাসে যেটাকে বলা যায় যে মানে ক্লাসে আপনাকে ওদের মানে একটাই কথা ছিল, মানে ওখানে ভালো ভালো ট্রেনাররা আসতেন। তো ক্লাসে ওনাদের বলতো যে আপনি যদি ধরেন আজকে সাপোজ আপনি আনএমপ্লয়মেন্ট পড়াবেন, এখন যদি আপনি মানে আপনি জিনিসটা মেমোরাইজ করেছেন এবং সেখান থেকে চিন্তা করে করে বলছেন, তখন জিনিসটা না লেন্দি হয়ে যাবে এবং আপনার স্টুডেন্টরা বুঝে যাবে যে আপনার প্রিপারেশন নাই। আর আমরা যখন টারশিয়ারি লেভেলে আসি, আপনারা কিন্তু আমরা ধরে নিই যে আপনাদের নলেজ আমার ইকুয়াল। ইভেন আমি সাম কেসেস এটাও বিলিভ করি যে আমার ক্লাসে কিছু স্টুডেন্ট আছে হু আর বেটার দেন মি, আমার থেকে বেশি ভালো জানে, বেশি ভালো বুঝে, এরকম সিচুয়েশনের স্টুডেন্টও আছে, আমি এটাও বিলিভ করি। সো এই জায়গার স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করতে হলে যেটা করতে হয়, ওই অ্যাকসেপ্টেন্স নিয়ে আসতে হবে যে ও আমার থেকে বেশি জানে, ও যদি আমার কোনো কারণে আমার থেকে বেশি জানে, এটা জানায় আমাকে অ্যাপ্রোচ করে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। যেটা জানবো না সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি এটা জানি না, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আমি এটা পারি না, এটা অ্যাকসেপ্ট করে নিলাম। এবং যে টপিকটা নিয়ে পড়াতে হবে এই টপিকটা সম্পর্কে ক্লিয়ার নলেজ থাকতে হবে। এবং ইট ডাজন্ট মিন যে ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্যাট, জাস্ট আপনার আইডিয়া থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ওইভাবে থাকতে হবে, তাহলে আপনি ভালো করবেন। দ্যাটস ইট, আর ওটা কিছু না। আর এক্সেন্টের বিষয়ে আমি যেটা বলবো যে আমরা না চাইলে ইজিলি একটা খুব ভালো এক্সেন্ট ফলো করতে পারি। আমার এটা আমি আমি নিজে বলবো না যে আমার খুব ভালো অবস্থা, বাট আমি এটাতে ইমপ্রুভ করছি। আমি জাস্ট কি করি, আমি মাঝখানে অনেকদিন টিভি দেখি না, যেহেতু আম্মু নাই, আমার টিভি দেখতে ভালো লাগে না, মানে এটা আমি অ্যাভয়েড করছিলাম কিছুদিন। তো আমি কিন্তু টিভি দেখি মেইনলি হচ্ছে গিয়ে জাস্ট আমি টিভিটা অন করে যদি টিভি নাও দেখি, আপনার হচ্ছে বিবিসি তে চলে যাই। ওরা নিউজটা হচ্ছে, আমি নিউজটা শুনি। আমি আমার অন্য কাজ করছি, বাট আমি নিউজটা শুনি। তো এখানে না লার্নিংটা মানে লিসনিংটা আমাদের অনেক ইমপ্রুভ হয়। আপনি নিজেই দেখেন, আপনি একটা মুভি দেখছেন, অবশ্যই হলিউড ফিল্ম দেখে আমরা আসলে কখনোই আমাদের অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে না, আমরা হয়তো অনেকে ভাবি এটা ইটস নট পসিবল। সো এরকম কোন চ্যানেল দেখবেন আপনি, আমার কাছে বিবিসি ভালো লাগে, আপনি সিএনএন দেখতে পারেন,
সো ওখান থেকে আমি শুনে লিসনিংটা আমার অনেক ভালো হয়েছে। সো লিসনিংটা ভালো হওয়ার কারণে যেটা হয় যে এট লিস্ট ওরা যেভাবে প্রনাউন্স করে আমি অনেকটা সেটা করতে পারি। এটা একটা ভালো দিক। মানে ভালো দিক বলতে বুঝাচ্ছি যে এটা ফার্দার আপনার হচ্ছে গিয়ে কথা বলতেও ইজি হয়। যেমন আমি রিসেন্ট এই অ্যাকসেন্ট গুলো শিখেছি এইজন্য বলছি। যেমন আমরা বলি না রেসপেক্ট, ইটস নট রেসপেক্ট, ইটস রেসপেক্ট। রেসপেক্ট খুব সুন্দর করে ওরা বলে। তো আমার কাছে খুব ভালো লাগে। কি সুন্দর করে বলে রেসপেক্ট দিতে হবে। যেমন বললাম। তো ওদের কাছ থেকে অ্যাকসেন্ট গুলা মানে ওই লিসনিং টা আপনার সাথে বাড়বে এবং সাথে না আপনার অ্যাকসেন্ট টা অনেক ইমপ্রুভ হবে। আপনার ভোকাবুলারি বাড়বে। ইংলিশে কথা বলার জন্য খুব বেশি মানে আমাদের ভোকাবুলারি যে অনেক রিচ হইতে হবে এরকম কিন্তু নাই। আর ক্লাস নেওয়ার আগে আপনি ওই মাইন্ডসেট নিয়ে আসবেন যে আপনার কাছ থেকে আপনার স্টুডেন্টরা যেমন কিছু শিখবে, আপনিও আপনার স্টুডেন্টদের কাছ থেকে কিছু শিখবেন। সেখান থেকে হচ্ছে গিয়ে এটা মিউচুয়াল একটা কমিউনিকেশন এর মাধ্যমে আপনারা আগাবেন। এরকম একটা বিষয়ের মধ্যে আগাবো তাহলে হচ্ছে ভালো। আর আমি ক্লাসের ওই যে বললাম যে ক্লাস যখন আমি শুরু করি, আমি নরমালি হচ্ছে গিয়ে দেখা যায় একটা তো আইডিয়া আছে লেকচারটা একটু দেখে নেই। আর হচ্ছে গিয়ে যেটা আমি করি সেটা হলো যে আপনার মানে মেমোরাইজ বা এরকম টাইপের যে এই গগ বাঁধে এই জিনিসই পড়ায় যাব মেমোরাইজেশনটার এই জিনিসটা আমার মধ্যেই নাই এবং আমি এটা কখনোই ফলো আপ করি না। ওই জন্যই বলে দিচ্ছি যে এইভাবে মোটামুটি এটা ইটস মাই কিছু স্ট্র্যাটেজি থাকে এরকম এতটুকু। ওকে ম্যাম। আর হচ্ছে আমরা এই যে আমি এইজন্য খুব প্রাউডলি বললাম জিনিসটা একটু খেয়াল করে দেখেন আমি একটা ইংলিশ মিডিয়ামে ছিলাম, পার্ট টাইম জব করতাম, ছোট একটা জব করতাম। আপনি যদি একটা ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করেন। বাট মজার বিষয় কি জানেন? আমি ক্লাসে খুব কনফিডেন্টলি আমি এটা ফিল করি। এটা নিজের ঢোল এখানে নিজে পিটানো যায়। আমি ক্লাসে কখনো ক্লাস নিতে মানে আমি শাই ফিল করি না। আমার ফেসবুকে গেলে দেখবেন ওইটা পিন পোস্ট করা আছে। সো দেখতে পারবেন আমার ফ্রেন্ড লিস্টে থাকেন কি না থাকেন। ওই ম্যাম আমি আমি আপনার ফেসবুক ম্যাম দেখেছি ম্যাম। আমি ওই সিইটিএল এর একটা প্রোগ্রাম ছিল গালা নাইট। ওখানে আমাকে উইদাউট এনি প্রিপারেশন আমাকে চট করে কল করছে। বলছে যে আই হ্যাভ টু শেয়ার মাই এক্সপেরিয়েন্স অন দেয়ার। যেটা মাস্টার ফ্যাসিলিটেটর এন্ড আই এম ওয়ান অফ জি ম্যাম আপনাকে ওই সাথে দেখছিলাম। হ্যাঁ, ওইখানে হচ্ছে কি আমাকে ওই করতে হবে। তো আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে হবে। স্বভাবতই ওই আমি এটা বলছি, এটা আমি খুব গর্ব করে বলছি না। এটা জাস্ট আমার জায়গা থেকে বলছি। আম আ ওই অনেকগুলো মানুষের সামনে দাঁড়ায় কথা বলতে কিন্তু আমাদের একটু টাইম লাগে না, একটু ভয় লাগে না? বলেন এটা স্বাভাবিক না? আসলে আমারও যে ভয় লাগে না তা না। কিন্তু ওই যে বললাম যে এই জায়গাটা ওভারকাম করতে হয়। এই জায়গাটার ওভারকামটা আমি শিখে আসছি ওই যে বলছি যে ছোট্ট জায়গায় কাজ করতাম। একটা ইংলিশ মিডিয়ামে ছিলাম, পার্ট টাইম ছিলাম, তারপরে ফুল টাইম হয়েছি। মানে ওই জায়গায় আমার এই লার্নিংটা হয়েছে। বুঝতে পারছেন? মানে এই লার্নিংটা আমি ওই আপনার গ্রিন ইউনিভার্সিটি থেকে পাই নাই। এই লার্নিংটা আমি পেয়েছি আমার ওই ছোট্ট ধরেন আমি অক্সফোর্ডে যখন পার্ট টাইম ২-১ টা ক্লাস নিতাম, নিয়ে চলে আসতাম। দুষ্টু কতগুলো বাচ্চা-কাচ্চা ছিল। ওরা অনেক দুষ্টু হয়। এই ওদের দুষ্টামিটা কিরকম? ধরেন ক্লাস নিচ্ছেন, আপনি ঘুরে বোর্ডে কিছু লিখছেন। ওরা সাথে না একজন আরেকজনের গায়ে পেপার থ্রো করে। তারপরে হচ্ছে গিয়ে আ দুষ্টামি করে ক্লাসে। এটা খুব কমন বিষয় ওদের। মানে এগুলাও এখন এবং এটাকে আপনাকে পজিটিভলি নিতে হবে। কেন? কারণ ওরা থাকে সবসময় ঘরবন্দি। ওদের কাছে স্কুলটাই হচ্ছে গিয়ে খেলার জায়গা। তো ও তো ক্লাসে এসে দুষ্টামি করবে। ও কি ক্লাসে এসে চুপ করে থাকবে নাকি? আমার কাছে আমি পজিটিভলি নিতাম জিনিসটা যে হ্যাঁ, ওরা এরকমই করবে। সো আ আমি যখন হচ্ছে গিয়ে ওই যে ওখান থেকে আমি বললাম যে ক্লাস কন্ট্রোল করা বা ওই যে অনেকগুলো বাচ্চাদের সামনে ওখানে গ্যালারিতে অনেক সময় ক্লাস নিতে হতো। মানে বড় একটা ক্লাসরুমে ক্লাস নিতে হতো। অনেকগুলো ছেলেমেয়ে থাকতো। ওদের সামনে আর ওরা হচ্ছে খুবই ওভার কনফিডেন্ট। মানে ওরা মানে ওদের ওভার কনফিডেন্ট এর লেভেলটা হচ্ছে এরকম ওরা ওরা কিন্তু ওরা পড়াশোনায় ভালো না। ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলো এরকম হয়। ওরা পড়াশোনায় ভালো হয় না। কিন্তু ওরা কিন্তু ওদের কথাবার্তা খুব স্মার্ট। ওরা এত সুন্দর করে কথা বলে ইংলিশে। সো ওদের সামনে আপনাকে ওরকম কনফিডেন্ট হয়ে আসতে হবে। সো ওই জিনিসটা আমি ওখান থেকে লার্ন করছি। আমি বলব না যে আমি ফার্স্ট দিনই যে ইমপ্রেস করে ফেলছি তাই না। আমাকেও আমার এইটা একটা লার্নিং স্টেজ এর মধ্যে দিয়ে আমি গিয়েছি। সো ওইখানে আমার 9 মান্থের একটা ডিউরেশন ছিল যে ওই স্কুলে ওই ডিউরেশন 9 মান্থ না। আচ্ছা 10 মান্থ মনে হয় একটা। ওই 10 মান্থ আমার জন্য খুব বড় একটা লার্নিং স্টেজ। আমি অনেক কিছু শিখেছি। এই ক্লাস কন্ট্রোল অ্যান্ড এই যে বললাম যে পাবলিক স্পেস এ কথা বলা। একদম পাবলিক প্ল্যাটফর্ম এ মাই মিস্টেক। ওখানে কথা বলা এটা শিখেছি।
Okay, so start kori. In today's class, we will discuss about the unemployment and inflation. Chapter name টা একটু কেমন জানি মনে হচ্ছে, দেখেন চ্যাপ্টার নেমটা বলেছে যে মনিটরিং জবস এন্ড ইনফ্লেশন, which means we actually monitoring the labor market. আমরা লেবার মার্কেটটা সম্পর্কে জানবো। আমরা সবাই কম বেশি লেবার মার্কেট অ্যাকচুয়ালি ওন করি, মানে আপনিও যেমন এই লেবার মার্কেটে আছেন, আমিও তেমনি লেবার মার্কেটটাতে আছি। এই মার্কেটটাতে আমরা আসলে বিলং করি, মানে আমাদের অ্যাক্টিভিটিস গুলো লেবার মার্কেটে ইম্প্যাক্ট ফেলে, সো এখানে বিলং করি। আমি এই ছবিটা আজকে বারবার দেখাচ্ছি কারণ আমার খুব ভালো লাগছে, আমাদের নতুন ফিমেল ডিন আসছে, তো ওইটাই বলেছে যে একজন ফিমেল পার্সনও স্ট্রং লিডারশিপে যেতে পারে। এটাই এই ছবিটার ইন্ডিকেশনটা অনেকটা এরকম, একজন ফিমেল পার্সন একটা স্ট্রং লিডারশিপে যেতে পারে, তো সেটাই দেখাচ্ছে। তো আমরা এটা নিয়ে কথা বলবো। তো এই চ্যাপ্টারে আমরা মেইনলি আচ্ছা, চ্যাপ্টারের কিছু আউটকাম থাকে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের আউটকাম থাকে, হয়তো অনেক সময় বলি না। এই চ্যাপ্টার শেষে আপনার কি লার্নিং আউটকাম, এই চ্যাপ্টার শেষে সবচেয়ে বড় যে জিনিসটা আপনার মাথার মধ্যে আসবে, আপনারা হয়তো অনেকেই নিজেকে আনএমপ্লয়েড ভাবেন যে আমি আনএমপ্লয়েড, বাট অ্যাকর্ডিং টু ইকোনমিক্স যে ডেফিনেশন গুলো বা যে আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা এখান থেকে পাবো, অ্যাকর্ডিং টু দ্যাট ইউ আর নট আনএমপ্লয়েড স্যার। মানে কোনোভাবেই আমি আপনাকে বেকার বলতে পারবো না। তো কেন আপনি আনএমপ্লয়েড না, এটাই সব আপনার সাথে বড় লার্নিং গুলো। এবং আপনাকে কেউ যদি বলে যে হ্যাঁ তুমি কাজ করো না, তুমি কাজ করো না, তুমি আনএমপ্লয়েড, তাহলে হচ্ছে গিয়ে আমি বলবো যে তখন তাকে আজকে তো শিখবেন, সেখান থেকে হচ্ছে গিয়ে আপনারা সবাইকে বুঝাই দিবেন যে আমি এখনো আনএমপ্লয়েড না, আমি স্টিল হচ্ছে গিয়ে আপনার লেবার মার্কেটে, হ্যাঁ ওয়ার্কার না, আমি লেবার মার্কেট মানে লেবার ফোর্সে বিলং করি না, আপনি সেটা বুঝাইতে পারবেন তাকে, বুঝতে পেরেছেন? দেন আপনি অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করবেন হোয়াই আনএমপ্লয়মেন্ট ইজ আ বিগ প্রবলেম ইন ম্যাক্রো ইকোনমিক এরিয়া। পুরো ওভারঅল ইকোনমি নিয়ে যদি চিন্তা করি, আনএমপ্লয়মেন্ট কেন একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে, এটা সম্পর্কে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আসবে। তারপরে আমরা আনএমপ্লয়মেন্টের টাইপস গুলো সম্পর্কে জানতে, ডিফারেন্ট টাইপস অফ আনএমপ্লয়মেন্ট আছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এবং আরেকটা মজার জিনিস, যেটা যেখানে আমি বলেছি যে আমি আরেকটা ম্যাথস করাবো, সরি আরেকটা ম্যাথস করাবো, দ্যাটস অ্যাবাউট দ্য লেবার মার্কেট ইন্ডিকেটর। সো একটা লেবার মার্কেট অর্থাৎ শ্রম বাজারটা কেমন আছে এটা বোঝার জন্য কিছু ইন্ডিকেটর আছে, সেগুলো নিয়ে আমি সেগুলো নিয়ে ম্যাথও করাবো, প্লাস আলোচনাগুলোও করবো। সো এই ইন্ডিকেটর গুলোর পার্সেন্ট এখান থেকে আপনি না প্রেডিকশন করতে পারবেন। আপনি ধরেন ওইটা থেকে আপনার একজন বড় ইকোনমিস্ট হওয়া দরকার নেই, পলিসি মেকার হওয়া দরকার, আপনি নর্মাল আপনার বাংলাদেশের বেসিসে এগুলো বের করে আপনি আপনার বিজনেসের ডিসিশন মেক করতে পারবেন যে লেবার মার্কেটে কি অবস্থা এবং ওয়েজ রেটটা আমি কিভাবে অফার করব। এটা একটা খুব ভালো একটা জিনিস শিখবেন এই চ্যাপ্টার থেকে। এছাড়া হচ্ছে কি আমরা ইনফ্লেশন মূল্যস্ফীতিটা সম্পর্কে জানবো। মূল্যস্ফীতিটাও কেন একটা, যে হোয়াই ইটস এ বিগ প্রবলেম, মানে একই জিনিস যে এটা লেবার মার্কেটে দেখা যায় যে বেশ বড় একটা প্রবলেম হিসেবে আমাদের সামনে আসে, সরি ওভারঅল ইকোনমিতে একটা বড় প্রবলেম হিসেবে আসে, তো কেন সেটা আসে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাব যে ক্যালকুলেশন চলে যাব। তো সিপিআই মানে ইনফ্লেশন রেটটা অনেকগুলো ওয়েতে ক্যালকুলেশন করা যায়, একটা হচ্ছে গিয়ে বলে সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই বইয়ের প্রসেসটা ফলো করে অ্যাকচুয়ালি ইনফ্লেশনটা ক্যালকুলেশন করেছে। তো যেহেতু আমি বলেছি যে ম্যাথস আমি করাবো, বাট ইট ডাজন্ট মিন যে অনেকগুলো ম্যাথস আমি দিব ফাইনালে, তো ওই জায়গার ম্যাথসটা আমি পরে স্কিপ করে গিয়েছে। দেখেন আমি চাইলে এটা আসলে ওমিট করতে পারতাম, তাদের হয়তো নাও বলতে পারতাম যে এই কাজগুলো আমি করেছি, বাট আমার কাছে মনে হলো ক্লিয়ার কাট থাকা ভালো। আর আপনারা একটু ইজি কোশ্চেন চান, সো যেহেতু ফিজিক্যাল ক্লাসে যাচ্ছে, ফিজিক্যাল এক্সাম দিচ্ছেন, সেই বেসিসে আমি বলে দিচ্ছি আমি মানে ইনফ্লেশন থেকে কোনো ম্যাথস দেইনি, বাকি অংশগুলো রিটেন হিসেবে আসে, যাতে ম্যাথস না পারলে আপনারা লিখতে পারেন। এন্ড হ্যাঁ, আমাদের হচ্ছে গিয়ে এর আগে আমরা কিছু ম্যাথস করেছি, ওগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা ম্যাথস আমরা টেবিল সলভ করা শিখেছি, এই ম্যাথস গুলো আমরা দেখবো। আদারওয়াইজ আমাদের হচ্ছে গিয়ে ইনফ্লেশন থেকে আমি ম্যাথস দেইনি, এটাই বলতে চাচ্ছিলাম। তো এগুলা হচ্ছে কি আমরা মোটামুটি শিখবো। তো সিপিআই নিয়ে আইডিয়া রাখবো যে এটা কি বা এখান থেকে আসলে কিভাবে কাজ করছে, কিন্তু ফাইনালি আমরা যেটা হবে যে আমরা আপনার এটার ম্যাথটা করবো না, সিপিআই জাস্ট বুঝবো যে হোয়াট ইজ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, দ্যাটস ইট। এতটুকু হয়তো আমাদের যাওয়ার জায়গা, আমরা ওইখান থেকে এটা শেষ করে দেবো, এরকমই থাকবে। ওকে, সো আজকের ক্লাসে চলে যাই। সো বিফোর স্টার্টিং টুডেস ক্লাস, আমি একটু আমার স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করতে চাই। বলেন ম্যাম, তাহলে কি একটা ম্যাথে দিবেন? না, দুইটা ম্যাথ আছে, কিন্তু দুইটা ম্যাথের মধ্যে মানে আমি যদি মানে ইনফ্লেশন থেকে আমি ম্যাথ দিতে পারি, আমি আনএমপ্লয়মেন্ট থেকেও ম্যাথ দিতে পারি। আনএমপ্লয়মেন্টে ম্যাথটা দিয়েছি, কিন্তু ইনফ্লেশনে ম্যাথটা আমি দেই নাই।
এখন এতগুলা ম্যাথ দিলে যারা ম্যাথসে ভালো না তারা তো ভালো করবে না, ওইটাই বলতে চাচ্ছি। ম্যাম আর ম্যাথ দেন, 3টা ম্যাথ দেন, সমস্যা নেই। কোশ্চেন জি পাঠিয়ে ম্যাম, দিয়েছি। ম্যাথ দেন ম্যাম। ম্যাম ম্যাথ গুলো একটু করলে ম্যাম ম্যাম ম্যাথ ছাড়া এখন আমাদের ম্যাম ম্যাথ কোনো দিলে ওয়ে ম্যাম আপনার থিওরি একুরেটটা বেশি মুখস্থ বোঝা করা যাবে যাবে না। না ম্যাম। ম্যাম ম্যাথই দেন। আমরা জি ম্যাম, ম্যাথে ম্যাথ ভালো ম্যাম আমি দেন। আমি হচ্ছে ইয়া দিয়েছি তো, কোশ্চেন তো সাবমিট করেছি, আমি দেখি ওনারা কি মডারেশন হয়ে আসুক, মানে আপনার ডিপার্টমেন্টের আমার নিজেদের প্যানেল আছে, ওনারা মডারেশন করে আমাকে জানাবে। তো মডারেশনটা হয়ে আসুক, তারপরে আমি আসলে বলতে পারবো যে আমি তাহলে এখানে আপডেট করতে পারবো না, কারণ কোশ্চেন অলরেডি সাবমিট করেছি তো, একটু ওয়েট করতে হবে মডারেশনের জন্য। আচ্ছা, সো আজকের ইয়াটা শুরু করার আগে আমি একটু আপনাদের কাছেই জানতে চাচ্ছি যে আপনার মতে আনএমপ্লয়মেন্ট কি? আমি যাকে বলবো তিনি বলবেন। তার আগে আমি হচ্ছে ভলান্টিয়ারি কারোর কাছে ডেফিনেশন জানতে চাই, এই জন্য জাস্ট হ্যান্ড রেজ করবেন যে ম্যাডাম আমি একটু বলতে চাই। আমার মতে মানে অ্যাকুরেট কোনো ডেফিনেশন লাগবে না, আমি জাস্ট জানতে চাই আপনার আন্ডারস্ট্যান্ডিং কি, যে আপনি কি বুঝেন আনএমপ্লয়মেন্টটা নিয়ে, এটা জানতে চাচ্ছি। জাস্ট রেজ ইউর হ্যান্ড। আচ্ছা, মেহেদী হ্যান্ড রেজ করেছে, আমি নিব ওনার 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 স্পিচটা নিব, উনি যেহেতু ভলান্টিয়ারি বলতে চাচ্ছে ওনারটা নিব। আচ্ছা, আমি একটু যাই। মাহমুদ মৃধা জিম আছেন ক্লাসে? আচ্ছা, নাই। তানভীর জামান মুন। ম্যাম না, হ্যাঁ ম্যাম আমি একটু বাইরে আসছি তো এই জন্য বাসায় আসতেছি। আচ্ছা, জিম আপনি, আপনার মতে বেকারত্ব বিষয়টা কি, কি মনে হয়? বেকারত্ব বলতে মানে আমি কোনো গগবাতা ডেফিনেশন চাচ্ছি না, মানে আপনার আপনার আন্ডারস্ট্যান্ডিং কি, যেমন আমরা একটা টার্ম থেকে নিজেরা কিছু একটা আইডিয়া থাকে না, সেই আইডিয়াটা জানতে চাই যে আপনার মতে বেকারত্ব কি, সেটাই জানতে চেয়েছি। হ্যালো, হ্যাঁ, আমি শুনছি, বলেন। এখানে নেটওয়ার্ক প্রবলেম করছিলাম, আমি একটু বাসার মধ্যে গাড়িতে আছি তো এই জন্য। ম্যাম জি বলেন। ম্যাম বলেন বলতে তাহলে। ম্যাম আমি একটু খাওয়া দাওয়া করতেছিলাম তো ম্যাম। ম্যাম আমি বলবো ওকে শারমিন বলেন। ম্যাম, আমার যেটা মনে হয় যে যদি মানে আমি মানে মনে মনে এটাই মনে হয় যে যারা যোগ্য চাকরি খুঁজতেছে কিন্তু চাকরি পাচ্ছে না ম্যাম, হুম। এটাই হচ্ছে এক ধরনের বেকারত্ব। কথাটা কিন্তু ঠিক বলেছেন, আপনি তো খুব পারফেক্ট ডেফিনেশন দিয়েছেন। মানে আমিও যে এরকম একটা এটা আমার মনে হলো। এটার জায়গায় যে কনক্লুড হব যে যোগ্য চাকরি খুঁজতেছে কিন্তু চাকরি পাচ্ছে না, পাচ্ছে না ম্যাম, এটাই একটা এরকম একটা বেকারত্ব। জায়গায় যাবো। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন। আচ্ছা, চলে যাই। আল আমিন রাশেদ বলতে চেয়েছেন, বলেন স্যার। মানে এমন না যে উনি বলেছেন বলে আপনি বলতে পারেন না, ইউ ক্যান অ্যাড আপ ইউর আইডিয়াস, মানে অনেকটা অ্যাকুরেট বলে ফেলেছে, এটাই বলতে চাচ্ছি। ম্যাম কোন একটা প্রোগ্রামকে সুন্দরভাবে করার জন্য যে অর্গানাইজিং বা ওই এগুলা মানে খুব ভালোভাবে মডারেটিং করা হয় ম্যাম, ওইটাই। ওটাই বেকারত্ব, মানে আপনি বলতে চাচ্ছেন আমার যখন না 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 সরি ম্যাম, আমি ওইটা ভলান্টিয়ারিং একটা বলে ফেলছি, সরি ম্যাম। না, হ্যাঁ বলেন তাহলে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা কি? আচ্ছা, মেহেদী বলেন। ম্যাম বেকারত্ব বলবো? মানে আপনার আইডিয়াটা কি? ম্যাম আইডিয়া তো ওই যে শারমিন যেটা বলছে ওইটাই না বলবো। তাও শুনি, বলেন আপনি। কোন শিক্ষিত বা এডুকেটেড পারসন হওয়া সত্ত্বেও ম্যাম যে চাকরি খুঁজতেছে বা চাকরি পাইতেছে না বা চাকরি করতেছে না, এরকমটা থাকা থেকে কি তো বেকারত্ব বলে? এইখান থেকে বিজনেস আনএমপ্লয়মেন্ট। সাইডটা ওটা হচ্ছে আলাদা, যদি ওটা তো আর বেকারত্বের ভিতরে ধরা হবে না। কেন বেকারত্বের ভিতরে ধরা হবে না? তার বিজনেসেও তো এই লেবার লাগে না? বিজনেসের লেবার লাগে, লেবাররা যদি লেবারদের তো আমি চাকরি দিচ্ছি, ইভেন আমার তো জায়গাতে ইনকাম আসতেছে, হুম। তো তো সেক্ষেত্রে আমি সেখানেও এখানে আপনার কেন লেবার যদি বেকারত্ব? আমি তো স্কিল কাজে না আসি না। হয়, না না, আমি আপনার তো লেবার বিজনেসের যদি, সময় দিচ্ছি ম্যাম, আপনি একটা ডেফিনিশন দিছিলেন কিছুদিন আগে, ও আচ্ছা যেখানে আচ্ছা, হচ্ছে আমি মানে বিজনেস আপনি করে বলতে বেশি টাকা ইনক্লুড। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যে আপনি অলরেডি এমপ্লয়েড, মানে আপনি বিজনেস করছেন, তো সেক্ষেত্রে আপনাকে বেকার বলতে পারবেন, আপনার মেনশন এটা ছিল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আর ডেফিনেটলি। বেকারত্ব তো হচ্ছে ম্যাম যেটা হচ্ছে মানে উপযুক্ত হওয়া সত্ত্বেও ম্যাম চাকরি পাইতেছে না বা কোনো কাজে মানে মানে ইনকাম করতে পারতেছে না, এটা কিন্তু আমরা মূলত মানে বেকারত্ব যে ধরি ধরনের ন্যাচারালি যেটা। কাজটাকে আমি এক্সপেক্ট করছি যে আমার যে ধরনের, আমার যোগ্যতা অনুযায়ী যে কাজটা পাওয়া দরকার, আমি হ্যাঁ সেটা পাচ্ছি না, রাইট? আপনি তখন সেটাকে বেকারত্ব বলছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
ওকে, এটা সুব্রত ইন জেনারেলি ম্যাম তো এরকমেরই চলতেছে, কারণ আমাদের বাংলাদেশে বেকারত্বটা বেশি না, অনেক দেখা বেশি। যায় অনেক এডুকেটেড পার্সনরা চাকরি পাচ্ছে না, মানে জব প্লেস অনেকেই, এবং আপনি সেক্ষেত্রে যদি তাদেরকে আমরা রেশিওটা বেকারত্ব বলি। দেখেন, মানে আমরা দেখবো যে আমরা একটা সময় লেবার মার্কেট ইন্ডিকেটরস গুলো বের করছি, ওখানে আমরা দেখবো যে আমাদের লেবার ফোর্স পার্টিসিপেশন রেশিও কিন্তু অনেক বেশি, বাট ইন দ্য সেম টাইম আমরা অত ভালো করছি না। আচ্ছা, সুব্রত হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। জি, আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। ম্যাম, বেকারত্ব বিষয়টা যদি এভাবে ডিসক্রাইব করা যায় যে আপনার পর্যাপ্ত উদ্যোক্তার অভাব। হ্যাঁ, কারণ চোম বাজারটা যদি আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রূপে দাঁড় করাইতে পারি, চোম বাজারটা যেখানে আমার প্রচুর পর্যাপ্ত পরিমাণ লোক লাগবে, হ্যাঁ, তো সেই জন্য তো অ্যাটলিস্ট ন্যূনতম একটা উদ্যোক্তা দরকার, যেখানে আমার মানুষ কাজ করবে। তো এইটা তো ডেভেলপ হচ্ছে না। এটা ডেভেলপ হলে তো তখন আমার বেকারত্ব অলরেডি থাকবে না আর কি। আহ, তো আপনার মতে যদি হচ্ছে গিয়ে শ্রমবাজারে আমাদের হচ্ছে গিয়ে উদ্যোক্তা, মানে হ্যাঁ, এটা আপনার কথা ইনডিরেক্টলি ঠিক আছে যে উদ্যোক্তা না থাকলে এটা হচ্ছে আমরা আসলে প্রবলেমটাতে চলে যাবে, কেন আনএমপ্লয়মেন্টটা প্রবলেম বা আনএমপ্লয়মেন্টটা প্রবলেমটা ক্রিয়েট হয়, এখানে আসলে চলে যেতে পারে। তো জি সেখানে ম্যাম। রিজনটা অনেকটা আমরা এরকম পাবো যে আমরা দেখবো যে অন্টারপ্রেনার নাই, যথেষ্ট যে পরিমাণ অন্টারপ্রেনার আসলে আমরা এক্সপেক্ট করছিলাম সেটা আমরা ওখানে পাচ্ছি না, জি ম্যাম। তখন হচ্ছে গিয়ে ওখান থেকে কিন্তু আনএমপ্লয়মেন্ট জেনারেট হয়। আচ্ছা, এবার চলে যাই আমাদের তাহলে আজকের ক্লাসে। তো আমি যেটাকে বলছি আপনাদের কথা অনুযায়ী আপনারা যেই ডেফিনেশন দেন না কেন, মজার বিষয় হচ্ছে গিয়ে দ্যাট ওয়াজ পারফেক্ট ডেফিনেশন, মানে একদম খুব কাছাকাছি গিয়েছে, খুব পারফেক্ট একটা জায়গায় গিয়েছে, সেই ডেফিনেশন আপনারা আসলে আমাকে দিয়েছেন। তো চলে যাই, আমি এখানে আবারও বলছি এটা একটা বেসিক স্লাইড বানানো, এইটা থেকে না পড়ে আমরা বই থেকে পড়ো, বই থেকে আমি এটা বানিয়েছি, খুবই বেসিক একটা স্লাইড। সো এখানে দেখেন আমরা আগে আনএমপ্লয়মেন্টটাতেই যাব, আনএমপ্লয়মেন্টটা যাচ্ছে, তো এখানে আমাকে কি বলছে, unemployment defined as a situation, so এখানে একটা কথা আসলো প্রথমে, where someone from the working age population, working age এটা একটা কথা আসলো, not able to get a job, এটাও একটা কথা আসলো, but would like to be in full time employment, তো ফুল টাইমটাকে আমি মার্ক করলাম। সো এখানে দেখেন আমি চারটা পয়েন্টটাকে মার্ক করলাম, এই চারটা ক্রাইটেরিয়া যখন ফুলফিল হবে প্রপারলি, দেন আই ক্যান সে দ্যাট দিস অর দ্যাট পারসন ইজ আনএমপ্লয়েড। সো এখানে কি বলছে যে আনএমপ্লয়মেন্ট, হ্যালো। আমি এখানে বলছি যে আনএমপ্লয়মেন্ট এটা আসলে একটা সিচুয়েশন, মানে এমন একটা অবস্থা যেখানে হচ্ছে গিয়ে আমি এখন বলি, আপনাদেরটা তো শুনলাম, আপনাদের কাছ থেকে আবারও শুনবো, সময় দিব আমি শোনার, কাজ আছে আজকে, মানে একটা ব্রেকআউট রুম দিব আমি, ওই জন্য বলছি। সো আনএমপ্লয়মেন্টটাকে আমি কি বলছি, বাট জাস্ট 5 মিনিট, এখানে আজকে কোনো এরকম না যে নিজেরা মিলে অনেক মানে লেখালেখি করে টোরে আসতে হবে, ওরকম কিছু না, বাট জাস্ট নিজেরা একটু ডিসকাশন করে আসবেন। তো আনএমপ্লয়মেন্টটাকে আমি কি বলছি যে এটা কিন্তু কোনো প্লেস না, কোনো মানে আরোপিত কোনো কিছু না, এটা একটা অবস্থান, এমন একটা অবস্থান যেখানে সামওয়ান ফ্রম দ্য ওয়ার্কিং এজ, এই ওয়ার্কিং এজটা বুঝতে হবে, অর্থাৎ আপনি ওয়ার্কিং এজটা বিলং করেন, আপনি একটা এজ গ্রুপ বিলং করেন, এজ গ্রুপটা হচ্ছে 16 to 65, এটা ওয়ার্ল্ড ওয়াইড এই টাইম, এই এজ গ্রুপটা ধরে 16 to 65, বাট ইন বাংলাদেশ, আমি জাস্ট বাংলাদেশের বেসিসে বলছি, ইন বাংলাদেশ ইটস 18 to 59, বাংলাদেশে বাংলাদেশে বিলো 18 টাকে আমরা চাইল্ড লেবার ধরে নিই, আবার 15 এর পরে আমরা রিটায়ারমেন্টে চলে যাই, সো বাংলাদেশে এটা, বাট ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি যাই সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশনটা 16 to 65, আপনার বইও দেখবেন যে 16 to 65 মেনশন করা। সো যখন কেউ এই 16 to 65 এইজ গ্রুপটা বিলং করছে, দেন যেটা বললো যে someone from working age population is not able to get a job, মানে that means he or she has the willingness, আমার ইচ্ছা আছে কাজ করার, আমার স্কিল আছে, এখানে ইচ্ছাটা বেশি ইম্পর্টেন্ট, স্কিলটা পরে আসে। তো এখানে আমার ইচ্ছা আছে কাজ করার, আমার ইচ্ছা আছে, এবং আই এম লুকিং ফর এ জব, এবং সেই জবটা কতদিন ধরে খুঁজতেছে এটার একটা ডিউরেশন বলে, এটা ডিউরেশনটা বলে অ্যাটলিস্ট ফর 2 মান্থ। আপনি সাপোজ আপনি একজন ফ্রেশ গ্রাজুয়েট, আজকে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হলো, আমি সাথে সাথে আপনাকে অ্যাকর্ডিং টু ইকোনমিক্স আমি আপনাকে আনএমপ্লয়েড বলতে পারবো না, বিকজ আপনি জাস্ট লেবার মার্কেটে এন্ট্রি নিচ্ছেন, সো আপনাকে সময় দিতে হবে কাজ খুঁজে পাওয়ার, তো সেই সময়টার মধ্যে যদি কাজ খুঁজে না পান তখন আমি আপনাকে আনএমপ্লয়েড বলবো। সেই সময়টা কতটুকু, আমি বললাম যে অ্যাটলিস্ট 2 মাস আপনি সিরিয়াসলি কাজ করতে ইচ্ছুক এবং কাজ খুঁজছেন, তখন আপনাকে আমি আনএমপ্লয়েড বলবো। আপনি বলতে পারেন ম্যাডাম তাহলে ওই সিচুয়েশনটা কি, ওটা কি আসবে, এটা আমরা একটা টেবিল দিয়ে দেখবো ইনশাল্লাহ। সো তখন আমি সেটাকে আপনাকে বলবো আনএমপ্লয়মেন্ট। এবং would like to be in full time employment, মানে এখানে যেটা বলছে যে আপনি
আমি না ক্লাসে হ্যালো হ্যালো জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো এখানে যেটা হবে যে আপনি হচ্ছেন গিয়ে আপনি হচ্ছেন কি এখানে ফুল টাইম একটা জব মানে ফুল টাইম আপনার জব হতে হবে। আপনি পার্ট টাইম কোনো জবে যেতে পারবেন না, বা ওই যে আমি একটু আগে বলছিলাম যে আই ওয়াজ পার্ট টাইমার, সেটা কিন্তু আসলে আমাকে তখন কেউ বলতে পারবে না যে আমি এমপ্লয়েড। আমি তখন আনএমপ্লয়েডই ছিলাম অ্যাকর্ডিং টু ইকোনমিক্স। সো ফুল টাইম জব লাগবে, অর্থাৎ এখানে কোনো ভলান্টারি ওয়ার্ক হলে হবে না। পার্ট টাইম বা কন্ট্রাকচুয়াল কোনো জব হলে এই ধরনের কাজটাকে আমরা এমপ্লয়মেন্টের মধ্যে আনতে পারি না, এটা আনএমপ্লয়মেন্টের মধ্যে চলে যায়। তাহলে আনএমপ্লয়মেন্ট কখন হবে? when I have the willingness to do the job, then I'm in the working age population, then আমি আমার জন্য আমার স্কিল ওয়াইজ সুইটেবল জব খুঁজে পাচ্ছি না, অর্থাৎ আমি খুঁজতেছি ফর লাস্ট at least for last 2 months, একটা টাইম ফ্রেম বললাম, এন্ড আমি কোনো ফুল টাইম কিছুতে পারছি না, মানে আমি যেখানে পুরোপুরি ইনভলভ, পার্ট টাইম বা ভলান্টারি এখানে ইনক্লুড হচ্ছে। এই পুরো সিচুয়েশনটা যখন আসবে তখন তাকে আমি আনএমপ্লয়েড বলতে পারবো। অ্যাকর্ডিং টু দ্যাট ইউ আর নট আনএমপ্লয়েড। চিন্তা করে দেখেন, আপনি বলবেন ম্যাডাম কেন? আপনার কি এখন উইলিংনেস আছে কাজ করার? আপনাদের মধ্যে অনেকেরই আছে, টার্গেট হচ্ছে এখন ডিগ্রি কমপ্লিট করা, আছে না? ডিগ্রিটা আগে কমপ্লিট করি। দেখেন আপনার প্রপারলি উইলিংনেস নাই কাজ করার ব্যাপারে। তারপরে আপনি কি এমন আছে যে ঠিক আছে আপনি বলেন ম্যাডাম আমার উইলিংনেস আছে, আপনি 2 মাস ধরে খুব সিরিয়াসলি জব খুঁজে যাচ্ছেন, এরকম অনেক আছে যে ঠিক আছে উইলিংনেস আছে কিন্তু ওই যে বললাম ইনভলভ হওয়া জব সার্চিং এ ওই জায়গাও হয়তো নাই। অথবা আরেকটা যেটা হতে পারে যে ফুল টাইম জব পাচ্ছেন না, এই জন্য যাচ্ছেন না। তো এটাও কিন্তু মানে আমি সিচুয়েশন গুলো যখন সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে আসবে তখন তাকে আমি আনএমপ্লয়েড বলতে পারবো। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন যে যারা মুমূর্ষু রোগী, এখন যেমন আমি মানে অনেকেই দেখা যায় যে অনেক স্কিলড পারসন, হ্যাঁ, তারা দেখা যাচ্ছে ওয়ার্কিং এজটাই বিলং করছে, কিন্তু তারা কোনো একটা কারণে অসুস্থ, কোমায় চলে গেছে। তাহলে কি মানে আপনি কি তাকে সেই সিচুয়েশনে আনতে পারবেন যে সে কাজ করার সিচুয়েশনে আছে, উইলিংনেস আছে? নো ম্যাম। তখন কিন্তু আপনি তাকে মানে এবং তাকে সরাসরি মানে এখানে তাকে আনএমপ্লয়েড বলাও যায় না, সে অ্যাকচুয়ালি হি ইজ নট ইন দ্য লেবার ফোর্স। আমরা এটাই আসবো যে সে লেবার ফোর্সই বিলং করতেছে না আপাতত, এরকম একটা সিচুয়েশনে চলে আসবে, তাকে আপনি আনএমপ্লয়েড বলে দিতে পারেন না। সো এখন আপনার সিচুয়েশনটা আসলে এমন, ইউ আর নট বিলং টু দ্য লেবার ফোর্স, ইউ আর প্রিপেয়ারিং টু এন্টার দেয়ার। আপনার সিচুয়েশনটা হচ্ছে এরকম, আপনি বলতে পারেন যে ম্যাডাম আমি তো আনএমপ্লয়েড না, তাহলে আমাকে তো বলতে হবে এমপ্লয়েড, আপনি এমপ্লয়েডও না। বাট অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট বা আনএমপ্লয়মেন্ট যে এরিয়াটা বিলং করে আসছে, এই যে এরিয়াটা বিলং করে আসছে যেটা হচ্ছে আপনার লেবার ফোর্স, আপনি এখন পর্যন্ত লেবার ফোর্সে বিলং করেন না, আপনি লেবার ফোর্সে এন্ট্রি নেওয়ার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন, নিজেকে স্কিল করছেন, দেন আপনি লেবার ফোর্সে এন্ট্রি নেবেন, এরকম হবে বিষয়টা। সো এটা গেল হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্ট। তাহলে আমরা কি বুঝলাম যে ইটস আ সিচুয়েশন when I have the willingness, I'm under the working age population which is 16 to 65 years, then I'm getting a job. So I'm looking for a job eagerly last 2 months and I'm not going to get a full-time employment. In that cases, I'm an unemployed person. তাহলে এটার অপোজিটটা হবে, সেটাই হবে হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ সেখানে একজন পারসন who is under the working age population getting a full time job and he is get a payment for it, then it's called employment. এখন এটা বোঝার জন্যই আমরা একটা টেবিল দেখব যেটা আমাদের বই থেকে হচ্ছে গিয়ে আমরা করেছি, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা আনএমপ্লয়মেন্টের একটা টাইপসে চলে যাব, যেখানে আমরা আনএমপ্লয়মেন্ট কত ধরনের হতে পারে সেটা নিয়ে কথা বলবো। পুরোটাই আসলে বই থেকে করা, এই জন্য আমি বইটাই আসলে প্রেফার করছি। তো এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, দিস ইজ ইউএস পপুলেশন লেবার ফোর্স সার্ভে অন 2006. 2006 টা মোস্ট প্রবাবলি ইটস ইন 2011। সো এটা অনেক পুরাতন সার্ভে, জাস্ট হচ্ছে গিয়ে এটা আপনার বই আপডেট করে এতটুকুই আছে এবং এটা বেশ ইজি টু এক্সপ্লেন, সো আমি এই জন্য এটাই ফলো আপ করে দেখাই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ইউএস এর পপুলেশনটা দেখছি, এখানে মিলিয়নে দেওয়া, সো হুইচ মিনস 300 মিলিয়ন মিনস 30 কোটি মানুষ, এরকম ইউএস এর তখন এরকমই ছিল 30 কোটি, এখন মানে ইউএস এর পপুলেশন 32 কোটি 33 কোটি এরকম হবে। সো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে ওভারঅল পপুলেশন দিস ইন্ডিকেট বাই এ সি গ্রিন কালার, আমরা সেটা দিয়ে দেখলাম যে পুরো পপুলেশনটা 30 কোটি। তারপরে দেখেন এই পপুলেশনটাকে দুটো ভাগে ভাগ করলাম, ওয়ার্কিং এজ পপুলেশন এন্ড ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজড। এটাই মজা, ওয়ার্কিং এজ পপুলেশন মিন্স হু বিলং টু 16 to 65 ইয়ার্স, অর্থাৎ আপনি পপুলেশনের সবাইকে নিয়ে কাজ করাইতে পারবেন না,
যে নিউবর্ন বেবি কেন বাদ দিয়ে দেন? আমার নিস আছে, ওর বয়স কত 6 ইয়ার্স। তো ওকে দিয়ে কি এখন আমি মানে কাজ করাইতে পারবো? লাইক আমি ওকে দিয়ে কি একটা ক্লাস নিতে পারবো? আচ্ছা ক্লাস না, ওকে দিয়ে কি আমি একটু আগে আমি সেটা চিন্তা করি, আমি রান্না করবো, আমি চিন্তা করবো ওকে বলি আমাকে পেঁয়াজ কেটে দাও। সো এটা কি পসিবল ওর কাছ থেকে আমার এই সার্ভিসটা পাওয়া? তো ওকে দিয়ে কি আমি কাজ করাইতে পারবো? তো এই যে দেখেন এই পপুলেশনের ভিতরে অর্থাৎ 16 বিলো 16 যাদেরকে আমরা পাচ্ছি তাদের কাছ থেকে আসলে প্রপার সার্ভিসটা পাওয়া আমাদের পক্ষে পসিবল না। আবার অ্যাবভ 65 আমরা ধরে নিই যে আমাদের কন্ডিশনটা এমন হয়ে যায়, হেলথ কন্ডিশন, যে তখন আমাদের কাছে প্রপার সার্ভিসটা পাওয়া পসিবল না। তো তাদেরকে আমরা ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজ এর মধ্যে নিয়ে ইনস্টিটিউশনালাইজ বলতে বোঝাচ্ছে হু আর ইল, রিয়েলি ইল, লাইক দে আর আন্ডার কোমা অর, আচ্ছা কোমাতেও যেতে হবে না, আমার মানে সিম্পল আমাদের যখন জ্বর আসে, আমার কোনো কারণে যদি অনেক জ্বর, আমাকে যদি হসপিটালাইজড হতে হয়, আমি কি কাজ করতে পারবো? আমি একটা ক্লাস নিতে, এই অনলাইনেই ক্লাস নিতে পারবো? না বা ইফ সামওয়ান ইন জেল, সে কি কাজ করতে পারবে? বা ইফ no. সামওয়ান ইন, এখন একটা নতুন টার্ম আছে কোয়ারেন্টাইন, সে কি কাজ করতে পারবে? তাহলে সে তো ওয়ার্কিং এজ পপুলেশন বিলং করতেছে, তাহলে আপনি কি বলবেন সে আনএমপ্লয়েড? নো, সে হচ্ছে ইনস্টিটিউশনাল, অর্থাৎ তাকে আমি প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে নিয়ে আসতে পারছি না। এটাই হচ্ছে বিষয়, যে সে হয়তো বিলং করে বাট সামহাউ তার সিচুয়েশনটা এমন যে আমি তাকে ওয়ার্কিং এজ পপুলেশনে নিয়ে আসতে পারলাম না। সো দ্যাটস কল ইনস্টিটিউশনাল সিচুয়েশন। ওকে, দেন এই ওয়ার্কিং এজ পপুলেশনটাকে আমি আবার দুটো ভাগে ভাগ করলাম, ওয়ান ইজ ইন লেবার ফোর্স, another one is not in labor force. এইবার আপনার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে গিয়ে আপনার willingness. If you have the willingness, you are in labor force. If you don't have the willingness, then you are not in the labor force. Hello, জি ম্যাম। আমি হচ্ছে ক্লাসে। ওকে, তো এখানে যেটা হচ্ছে যে উইলিংনেসটা কি, যে আমার ইচ্ছা। এখন এইটাই একটু, এটাও অন্যভাবে নিয়ে না, আমাদের মধ্যে অনেকেই থাকে দেখবে যে এরকম বলে যে আমার বাবার অনেক অ্যাসেট আছে, আমি কাজ টাজ করতে চাই না, এই একটা ডিগ্রি হলেই হলো। থাকে না আমাদের অনেকের ফ্রেন্ডস থাকে, বা আমাদের অনেকের মধ্যে এই ধরনের টেন্ডেন্সিও থাকে যে বাবার তো অনেক আছে, বা আমি উত্তরাধিকার সূত্রে অনেক অ্যাসেট পাচ্ছি, আমি কাজ করতে চাই না। সো again you are under the working age population. আপনি কিন্তু working age population belong করছে, আপনি একদম সুস্থ সবল সবকিছু আছে, আপনার স্কিল আছে, আপনার ডিগ্রি আছে, বাট আপনার মনের মধ্যে উইলিংনেসই নেই। আপনার মনের মধ্যে যেহেতু উইলিংনেস নেই, তার মানে আপনার কি বলবো, আপনাকে আমি লেবার ফোর্সে আনতে পারি না। এবং এটা কারোর উপর জোর করা যাবে না, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আপনি চাইলে আপনি লেবার ফোর্সে আসবেন, না চাইলে আপনি লেবার ফোর্সে আসবেন না। এই জন্য আমি আপনাকে ফোর্স করতে পারবো না। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পপুলেশন, প্রথমে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ওয়ার্কিং এজ পপুলেশন, যে হু আর রিয়েলি ডুইং সামথিং, কাজ টাজ করতেছে, এরকম। সো তারপর আমরা দেখলাম যে এরপরে যেখানে আসলো সেটা হচ্ছে যে এটাকে পরবর্তীতে ভাগ করলাম এইভাবে, যে জায়গায় হচ্ছে গিয়ে আমরা ওয়ার্কিং এজ পপুলেশন, মানে এবং যারা ওয়ার্কিং এজ পপুলেশনের মধ্যে বিলং করছে না তাদেরকে ভেঙে আমরা ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজ এরকম একটা সিচুয়েশনে আনলাম, যেখানে তারা চাইলেও আসলে কাজ করতে পারছে না। মানে এমন একটা সিচুয়েশন, হয়তো বিলো ওয়ার্কিং এজ পপুলেশন এইজ গ্রুপটা, বা অ্যাবভ ওয়ার্কিং এজ পপুলেশন হয়ে যাচ্ছে, অথবা হচ্ছে গিয়ে তাদের সিচুয়েশনটা এমন কোনো একটা কারণে তাদের কাজ করার মতো ক্ষমতা, মানে কাজ করার মতো অবস্থা নাই। এরপরে যেটাতে আসলো আমাদের সেটা হচ্ছে গিয়ে আমরা চলে গেলাম, সেটা হলো যে আপনার উইলিংনেস এর কথা। তারপরে এই যে দেখেন, তাহলে অ্যাকর্ডিং টু দিস, এই যে ওয়ার্কিং এজ পপুলেশন, এটা কতটুকু অংশ আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইমেজটা থেকে আমাদেরকে দেখাচ্ছে যে ফর 250 মিলিয়ন পিপল ইন ইউএস ইকোনমি, 250 মিলিয়ন পিপল দে আর আন্ডার দ্য ওয়ার্কিং এজ পপুলেশন, হুইচ মিনস প্রায় 25 কোটি মানুষ তারা ওই 16 to 65 এজ গ্রুপ বিলং করছে। আর বাকি রেস্ট অফ দ্য 50 crore দে আর বিলং টু ইয়াং অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড ওই সিচুয়েশনটাতে। এবারে সেই 25 কোটির মধ্যে আমরা দেখতে পেলাম যে উইলিংনেস যাদের কাজ করার আছে, তারা লেবার ফোর্স আছে, সেটাতে আমরা পেলাম হচ্ছে গিয়ে আপনার 150 crore, মাই মিস্টেক, 150 মিলিয়ন, হুইচ মিনস 15 crore। আর দেখেন একটা বড় অ্যামাউন্ট, অ্যালার্মিং নাম্বার, 100 মিলিয়ন, হুইচ মিনস 10 crore, 10 কোটি মানুষ দে আর নট ইন দ্য লেবার ফোর্স। নট ইন দ্য লেবার ফোর্স মানে তাদের কিন্তু কাজ করার ইচ্ছা নাই তো নাই, এই কারণে দে আর নট ইন দ্য লেবার ফোর্স। আর কাজ করার ইচ্ছা যখন আসে তখন তারা লেবার ফোর্স বিলং করছে।
আচ্ছা, এবার আসি হচ্ছে গিয়ে এই যে আমি যখন লেবার ফোর্স বিলং করছি আমি এটা বলে ফেললাম। তারপরে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা বলছি এমপ্লয়েড আর একটাকে বলছি আনএমপ্লয়েড। অর্থাৎ এইবার আপনি লেবার ফোর্স বিলং করলেন, আপনার কাজ করার ইচ্ছে আছে, আপনি ওয়ার্কিং এজ পপুলেশন বিলং করেন, আপনি ওয়ার্কিং এজ পপুলেশন বিলং করছেন, তারপর আপনার কাজ করার ইচ্ছা আছে, তখন আমি আপনাকে বললাম যে হ্যাঁ আপনি কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যদি কাজ না পান তখন আপনি আনএমপ্লয়েড, আর পাইলে এমপ্লয়ার। সো ইউএস ইকোনমি ওয়াইজ আমরা এটা দেখতে পাচ্ছি অলমোস্ট 12 মানে 120 মিলিয়ন, সো অলমোস্ট 12 crore পিপল তারা অ্যাকচুয়ালি এমপ্লয়েড, কাজ পাচ্ছে। আর এখানে প্রায় 30 মিলিয়ন হয়, তো 3 কোটির মতো মানুষ তারা দেখা যায় যে আনএমপ্লয়েড ওভারঅল ইকোনমিতে। সিচুয়েশনটা আসলে আমি ইউএস এর জন্য অ্যালার্মিং বলছি বিকজ আমরা দেখতে পাচ্ছি ফাইনালি হাফ অফ দ্য পপুলেশন বাই এনি কেসেস দে আর নট ইন দ্য লেবার ফোর্স, অ্যাকচুয়ালি দে আর নট গেটিং জব। একদম অর্ধেক মানুষেরই কাজ করার ইচ্ছে নাই। এখানে লেবার ফোর্স থেকে যখন নট ইন লেবার ফোর্স থেকে ভাগ করে ফেললাম, দেখতে পেলাম যে অলমোস্ট অর্ধেক মানুষ কোনো না কোনো ভাবে কাজ করার ইচ্ছা নাই বা কাজ করছে না। এটা একটা রিজন আছে, ওদের সোশ্যাল সিকিউরিটিটা এত ভালো যেখানে কাজ না করলেও আপনি আপনার বেসিক নিড ফুলফিল হয়ে যাবে। অর্থাৎ সেটার জন্য আপনাকে কষ্ট করতে হবে না, কারোর কাছে হাত পাততে হবে না বা একটা খারাপ সিচুয়েশনে থাকতে হবে না। তো সেই জায়গায় হচ্ছে কি তাহলে তো আপনি ডেফিনেটলি আপনি বলবেন যে ঠিক আছে তাহলে আমি কাজ না করি, এরকম একটা আপনার চিন্তা আপনার মধ্যে চলেই আসবে, কাজ না করি যেভাবে আছে সেভাবে ভালো থাকি। সো এটা ইউএসএ তে হয়। তাহলে কি এবার বুঝতে পেরেছেন যে আপনাকে আমি যে একটু আগে বলছিলাম যে ইউ আর নট আনএমপ্লয়েড, এবং আপনি আনএমপ্লয়েড না হলে আপনার অবস্থানটা কোথায়? আমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে? না হলেও বলতে পারেন, আমি আই উইল রিপিট ইট এগেইন। আরেকবার একটু বলেন। আচ্ছা, সো এখানে যেটা হলো যে আমি কিন্তু আপনাদেরকে এখন এই জন্যই বলছি যে ইউ আর নট আনএমপ্লয়েড বিকজ আপনারা ওয়ার্কিং এজ পপুলেশন বিলং করছেন ঠিকই, বাট স্টিল অ্যাকর্ডিং দ্য ডেফিনেশন এন্ড আদার থিং ইউ আর নট ইন দ্য লেবার ফোর্স। আপনি লেবার ফোর্সটাই বিলং করেন না, কারণ আপনার এখন পর্যন্ত কাজ করার উইলিংনেস নাই। এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি এখন পর্যন্ত লেবার ফোর্সে নাই। আপনি বললেন যে ম্যাডাম আমার উইলিংনেস আছে, আপনার উইলিংনেস থাকলে আপনি মানে জব বলতেছে, আপনি তাহলে আর স্টাডি করতে আসতেন, আপনি তাহলে আচ্ছা বাই দ্য ওয়ে আমরা এখন যদি স্টাডি না করি আমরা জব পাবো না? জি ম্যাম। পাবো তো, মানে এটা অস্বীকার করেন না যে না ম্যাডাম আমরা জব পাবো না। আমরা কিন্তু এখন যদি লেবার ফোর্সে নাও থাকি, মানে সরি আমি যদি স্টাডি নাও করি আমরা কিন্তু জব পাবো। অ্যাটলিস্ট আমি ডে লেবার হতে পারবো, আমি রিক্সা পুলার হতে পারবো, আমি সবজি বিক্রি করতে পারবো, আমার কিন্তু কাজের অপশন আছে। আপনি কি সেই কাজগুলো করতে চান? না ম্যাম, এই জন্যই তো পড়াশোনা করি। আপনি কিন্তু সেই কাজ করতে, আপনি চাচ্ছেন যে আমি আরো একটু স্কিলড হই, আমার স্কিলটা শো করে আমি আরো একটু বেটার জব পেতে চাই। এটাই তো আমাদের চিন্তা, যে আরো একটু স্কিল হই, আরো একটু বেটার কোথাও যাই। এর বাইরে তো চিন্তাটা নাই। বলেন। তার মানে আমরা সেকেন্ড মানে চার্টের যে সেকেন্ড ইয়াটা আছে যে ওয়ার্কিং এজ পপুলেশন ইয়াং এন্ড ইনস্টিটিউশনালাইজেশন, এই জায়গাতে আছি আমরা, এইখানে মানে স্টাডি ওয়ার্কিং এজ করতেছি। পপুলেশন থেকে ভেঙে এই যে আমরা দুটো ভাগে ভাগ করলাম না, যে নট ইন দ্য লেবার ফোর্স, এই জায়গাটাতে আছেন আপনারা জি, এখন পর্যন্ত। মানে লেবার ফোর্সে এন্ট্রি নেওয়ার জন্য আপনারা প্রিপারেশন এন্ট্রি নিচ্ছি, হ্যাঁ ওকে। নিচ্ছেন। এখন পর্যন্ত প্রিপারেশন আপনাদের শেষ হয়নি। যখন স্টাডি কমপ্লিট হয়ে যাবে, প্রপারলি স্টাডি কমপ্লিট হয়ে যাবে, তারপরে হচ্ছে গিয়ে আপনারা মানে ওই যে বললাম ফুল টাইম এমপ্লয়মেন্টের জন্য নিজেকে প্রিপেয়ার করে ফেলবেন, তখন আপনাকে আমি বলবো যে আপনি তখন আপনাকে আসলে পারফেক্টলি আনএমপ্লয়েড। এখন আপনি বলতেন ম্যাডাম আমরা অনেকেই জব করি। এই প্রশ্নের উত্তরে দিচ্ছি ম্যাডাম, এটাতে কি বলবেন? ঠিক আছে, তাহলে আপনি লেবার ফোর্সে আছেন, তার মানে আপনার উইলিংনেস আছে, অর্থাৎ আপনার সেই বন্ধুর তুলনায় আপনার চেঞ্জেসটা হচ্ছে ওই জায়গায় যে ইউ ওয়ান্ট টু ডু দ্য জব, আপনার কাজ করার ইচ্ছা। এই জন্য কিন্তু আপনাকে স্যাক্রিফাইস, আচ্ছা বাই দ্য ওয়ে এটার জন্য স্যাক্রিফাইসও করতে হচ্ছে। আপনি ক্লাস ঠিক মতো করতে পারছেন না, আপনি এক্সাম আদার্স অনেক কিছু দেখা যাচ্ছে যে প্রপারলি সাবমিট করতে পারছেন না, আছে না প্রবলেম? চাইলেও কিন্তু আমি এখান থেকে যে খুব বেটার পজিশনে আছে তা কিন্তু না, আমাকে এখানেও স্যাক্রিফাইসের একটা জায়গা আছে, আমরা কিন্তু সেখানে স্যাক্রিফাইস করছি। সো এটাই ছিল, মানে এখান থেকে আমাদের কাছে আসলে ক্লিয়ার হয়ে যায় যে where we belong actually, we are not in the labor force, sorry, where if we are not unemployed then where actually we belong. So আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়। নেক্সট actually we will talk about the types of unemployment. আমরা ডিফারেন্ট টাইপ অফ আনএমপ্লয়মেন্ট গুলো দেখবো। আচ্ছা একটু ব্রেক দেই, ব্রেক মিন্স আমি একটু অ্যাটেন্ডেন্সটা নেই, ততক্ষণে অ্যাটেন্ডেন্সটা নিতে নিতে আপনাদের কাছ থেকে
আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা আমি আপনাদের ওই পার্টিসিপেন্ট লিস্ট থেকে নেওয়া শুরু করি। ততক্ষণে আপনাদের একটা ব্রেকআউট রুম দিই। জাস্ট 5 মিনিটস আমি আপনাদেরকে একটা ব্রেকআউট রুম দিব। দিব না দিব না? আচ্ছা না, আজকে না দিই। আমি অ্যাটেন্ডেন্সটা নিই, একটু রেকর্ডিংটা পজ করি। ম্যাম আজকে দিন না ম্যাম। So that we will discuss about the types of unemployment. আমরা কয়েকটা আনএমপ্লয়মেন্টের টাইপ দেখব, সেটা দেখলেও আবার আপনার কাছে আরেকটা বিষয় ক্লিয়ার হবে যে কেন আসলে আপনি আনএমপ্লয়েড না। মানে এটার একটা ওখানে আমরা একটা টাইপের মধ্যে আপনাকে আসলে এখন অলরেডি ফেলে দিব, যে যেটার কারণে আপনার কাছে মনে হবে যে এই সিচুয়েশনটা তো আসলে অল টাইম আমাদের দেশে থাকে, একটা ইকোনমিতে সবসময় থাকে। এবং একটা মজার বিষয় বলি, একটা ইকোনমিতে কখনোই আনএমপ্লয়মেন্ট রেটটা 0 হবে না। এটা কি কেউ বলতে পারবেন কেন? আমি একটা কোশ্চেন করলাম, ম্যাম আবার একটা ইকোনমিতে মানে একটা দেশে কখনো আনএমপ্লয়মেন্ট রেটটা 0 হবে না। কখনোই আনএমপ্লয়মেন্ট রেটটা 0 হওয়া সম্ভব না। এটা কেন বলতে পারবেন? ম্যাম এটা তো সত্যিই ম্যাম সম্ভব না, কারণ কোন দেশের এরকম নাগরিক না যে মানে সবাই মানে জব করে, কেউ না কেউ তো বেকার থাকেই। আর কিছু? ম্যাম কোনো কান্ট্রি ওভাবে এখন পর্যন্ত ফুলফিল না, ঠিক আছে? সব কান্ট্রিতে যে একদম ভরপুর ম্যাম ফার্ম আছে জব করার জন্য বা মানে ওরকম কোনো অপশন নাই। সব কান্ট্রিতেই ম্যাম মানে টান টান একটা ভাব থাকে, সেক্ষেত্রে না একটু ম্যাম, আগে অনেকের থাকবে। তো ইচ্ছা শক্তি নাই যে সে চাকরি করবে, অনেকের তো ইচ্ছা শক্তি নাই। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, এরকম হতে পারে না যে একটা ইকোনমিতে সবসময় কিছু স্টুডেন্ট থাকে না যারা হচ্ছে গিয়ে পড়াশোনা করছে, দে উইল বি ইন লেবার ফোর্স, বাট এখন না, আপনাদের মতো অবস্থানে আছে, ভবিষ্যতে জি আসবে, ম্যাম, তাই না? এটা তো একদম ফিক্সড বাধ্যবাধকতা আছে। যে ভবিষ্যতে সে হয়তো লেবার ফোর্সে আসবে, কিন্তু এখন লেবার ফোর্সে আসে নাই, এরকম একটা সিচুয়েশন আছে না? জি ম্যাম। আচ্ছা, বা আরেকটু বলি, এরকম কি কিছু স্টুডেন্ট আছে না যে তারা হচ্ছেন গিয়ে আপনার মানে লেবার ফোর্সে, মানে আমি বলছিলাম যেটা যে লেবার ফোর্সে এখনো আসে নাই। আবার কিছু কিছু মানুষ থাকে না যে জব ডিসস্যাটিসফ্যাকশন থাকে, যে কাজ যেটা করতেছে এটা নিয়ে আমি আসলে স্যাটিসফাইড না। তো কাজ করে যেহেতু আমি স্যাটিসফাইড না, তখন আমি কি করি? আমি অন্য একটা জবে সুইচ করার চিন্তা করছি। জি ম্যাম। বুঝতে পারছি সিচুয়েশন। আমি অন্য একটা জবে নিজেকে সুইচ করার চেষ্টা করছি, চিন্তা করছি, ভালো লাগতেছে না, কাজ করে ভালো লাগে না, আমি এই জন্য অন্য জবে চলে যেতে চাই। এরকম হয় না বিষয়গুলো? জি জি ম্যাম। ম্যাম হয়। তাহলে তাই যদি হয়, একটু চিন্তা করে দেখেন। সো দেয়ার ইজ আ কাইন্ড অফ আনএমপ্লয়মেন্ট, যেটাকে আমরা বলছিলাম হচ্ছে গিয়ে যে যেখানে আমরা আমাদের আসলে আমরা মানে আমরা দেখা যায় যে চাইলেও লেবার ফোর্সে আসলে থাকতে পারছি না, মানে এই সিচুয়েশনটা সবসময় একটা ইকোনমির জন্য থাকবে। এটার সিচুয়েশনটা বলছে এরকম যে দেখা যাচ্ছে যে দেয়ার আর সাম স্টুডেন্ট হু অলওয়েজ ট্রাইং টু বি এন্টার ইন দ্য লেবার ফোর্স, মানে তারা জাস্ট ফ্রেশ গ্রাজুয়েট, তারা লেবার ফোর্সে আসার চেষ্টা করছে। বা অনেক ক্ষেত্রে যেটা এমন হতে পারে যে আমি কাজটা করছি, কাজ করে আমি এখনো স্যাটিসফাইড না, আমি জবটা সুইচ করে চলে যেতে চাচ্ছি, সো সামটাইমস আমি আনএমপ্লয়েড হয়ে গেলাম। বা এমনও হতে পারে আমার যিনি এমপ্লয়ার তিনি আমার উপর স্যাটিসফাইড না, তিনি আমাকে স্যাক করলেন, সো আমি কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড হয়ে গেলাম, হতে পারি না। সো এরকম সিচুয়েশন কিন্তু একটা ইকোনমিতে সবসময়, আপনি একটা ইকোনমি কখনোই এরকম পারফেক্ট পাবেন না যে যেখানে ওই জন্যই বললাম যে যেখানে কিছু ফ্রেশ গ্রাজুয়েট থাকবে না, বা যেখানে জব ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না, সেটা বোথ এমপ্লয়ার এন্ড থেকে আর এমপ্লয়ি এন্ড থেকে। তো একটা ইকোনমিতে সব সময় আনএমপ্লয়মেন্ট থাকবে, এবং এই আনএমপ্লয়মেন্টের একটা পার্সেন্টেজ আছে, এটা হচ্ছে 4%। একটা ইকোনমিতে যতক্ষণ পর্যন্ত 4% আনএমপ্লয়মেন্ট থাকে, আমরা ধরে নিই যে এটা আসলে কোনো মানে এটা অ্যাটলিস্ট মিনিমাম লেভেল অফ আনএমপ্লয়মেন্ট এটা থাকবে একটা ইকোনমিতে। তো এরপরে চলে যাই, তো আমরা যে টাইপ গুলো দেখছিলাম, ওই জন্য প্রথম টাইপটা দিয়ে আমার এটা মনে হলো যে একটা ইকোনমিতে কখনোই অ্যাকচুয়ালি 0% আনএমপ্লয়মেন্ট হয় না, দিস বিকজ অফ ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এই যে এই আনএমপ্লয়মেন্টের কারণেই হয় না, তো এটাই বলছি। Another name of frictional unemployment is search unemployment, মানে ইউ আর লুকিং ফর সামথিং এরকম বোঝাচ্ছে। সো ওই যে বললাম যে এটা হচ্ছে ইটস অ্যান আনএন্ডিং ফ্লো অফ পিপল হু ওয়ান্টস টু বি এন্টার ইন দ্য লেবার ফোর্স। এখানে যেটা হয় যে যারা জাস্ট স্কুলিং কমপ্লিট করেছে, মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আমি হয়তো একটা জবের জন্য লেবার মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছি, বা ধরেন আমি হচ্ছে গিয়ে
আমি হচ্ছে গিয়ে শুধু যে গ্রাজুয়েট না, আপনি পিএইচডি হোল্ডারও হতে পারেন। পিএইচডি কমপ্লিট করে এসে আপনি হয়তো লেবার মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করছেন। বা হয়তো দেখা যাচ্ছে যে নতুন ফার্ম ক্রিয়েট হয়েছে। নতুন ফার্মে হচ্ছে গিয়ে তারা নতুন কোনো রিক্রুট করতে চাচ্ছে। কিন্তু সেই স্কিল ওয়াইজ তারা লেবার পাচ্ছে না। বা মানে এমপ্লয়ারদের যে ধরনের মানে তাদের যে ধরনের এক্সপেক্টেশন সেই ওয়াইজ তারা লেবার পাচ্ছে। এটা খুব কমন প্রবলেম বাংলাদেশে, যে আমরা যেটা চাই সেই এক্সপেকটেশন ওয়াইজ আমরা মানুষ খুঁজে পাই না, লেবার ফোর্স থেকে খুঁজে পাচ্ছি না। আবার আরেকটাও হতে পারে যে দেখা যাচ্ছে যে আপনার সবকিছু ওকে আছে, বাট আপনি আপনার যে স্কিল বা আপনার যে আউটপুট সেই ওয়াইজ হচ্ছে গিয়ে আপনাকে লেবার ফোর্সে মানে আপনি আপনার কাজটা দিয়ে হয়তো আপনি নিজেই স্যাটিসফাইড না। আপনি দেখবেন যে আপনারা অনেকেই জব করেন, দেখবেন যে জব ডিসস্যাটিসফ্যাকশন আমাদের মধ্যে অনেক ক্ষেত্রেই কাজ করে, যে আমরা যে কাজটা করছি এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি হ্যাপি না। আমাদের মনে হয় যে আমি এর থেকে বেটার কিছু পেতে পারতাম বা আমার জবটা আরো ভালো হতে পারতো। এই জিনিসগুলো আমাদের মধ্যে খুব বেশি কাজ করে। তো এই ধরনের আনএমপ্লয়মেন্ট গুলোকে, অর্থাৎ আপনি ফ্রেশ গ্রাজুয়েট, আপনি জব সেক্টরে আসতে চাচ্ছেন, এই সময় যে আনএমপ্লয়মেন্টটা ক্রিয়েট হবে, ওই যে 2 মাস ধরে জব সার্চ করছেন কিন্তু জব পেলেন না, তখন যে ধরনের আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, বা আপনি হচ্ছেন গিয়ে লাইক আপনি একটা জায়গায় ফুল টাইম এমপ্লয়মেন্টে ছিলেন, কোনো কারণে ইউ লুজ ইওর জব, তখন যে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, বা আপনি হচ্ছেন গিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু কাজটা পাচ্ছেন না, এবং কোন একটা কারণে আপনার উপরে আপনার এমপ্লয়ার হচ্ছে কি ডিসস্যাটিসফাইড, সে কারণে আপনাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হলো, এই কারণে যে আনএমপ্লয়মেন্ট সিচুয়েশনটা ক্রিয়েট হয়, এটাকে আমরা বলে থাকি হচ্ছে ফ্রিকশনাল অর সার্চ আনএমপ্লয়মেন্ট। সো এই ধরনের আনএমপ্লয়মেন্ট ইটস এ কমন নেচার ইন অ্যান ইকোনমি। একটা ইকোনমিতে যদি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট না থাকে, মানে এটা অসম্ভব, এটা কোনোভাবে এই ধরনের কোনো সিচুয়েশন অ্যারাইজ হতে পারে না যেখানে আমরা দেখবো যে একটা ইকোনমিতে আপনার হচ্ছে গিয়ে কোনো আনএমপ্লয়মেন্ট নাই, মানে অর্থাৎ অ্যাটলিস্ট ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট নাই, এটা আমরা কখনোই একটা ইকোনমিতে এক্সপেক্ট করতে পারি না, এটা হয় না। তো এই কারণে বলতে চাচ্ছিলাম যে একটা ইকোনমিতে সব সময় হচ্ছে গিয়ে আপনার এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টটা থাকবে, এবং আমরা হচ্ছে গিয়ে এটা এখানে সবসময় দেখতে পাবো। তো এটা ইটস এ কমন নেচার ইন অ্যান ইকোনমি, এবং এটাতে আমাদের হচ্ছে গিয়ে কোনোভাবেই এখান থেকে আমাদের সরার কোনো ওয়ে আউটটা নাই, এটাই আমি বলতে চাচ্ছিলাম। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে গিয়ে এরপরে যে টাইপসটা আমরা আসছি, এটা এই যে বললাম নামেই বলে দিবে, নামটা হচ্ছে কি বললো, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। সো স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা কি বলছে, স্ট্রাকচারাল মানে দেয়ার উইল বি এ স্ট্রাকচারাল চেঞ্জ, এরকম একটা বিষয় হয়তো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে যেটা আমরা আসলে দেখছি সেটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে একটা ইকোনমিতে স্ট্রাকচারাল একটা চেঞ্জ আমরা দেখতে পাই, অর্থাৎ মানে গঠনগত একটা পরিবর্তন চলে আসে। এই স্ট্রাকচারাল চেঞ্জটা কিসের জন্য হতে পারে, এই স্ট্রাকচারাল চেঞ্জটা হতে পারে হচ্ছে গিয়ে আপনার কোনো কারণে দেখা যাচ্ছে যে আপনি হয়তো আমি যেটাকে বলবো যে কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে যে আপনার এটাকে ভালোভাবে কিভাবে বোঝা যায়, আচ্ছা কোনো কারণে হয়তো আপনার মধ্যে এরকম আসলো যে আপনি দেখতে পেলেন যে কনজিউমারদের প্রেফারেন্সটা চেঞ্জ হয়ে গেছে, যে কনজিউমাররা যেটা চাচ্ছিল সেটা আপনার মধ্যে নাই, মানে সেই ধরনের প্রোডাক্ট মার্কেটে ক্রিয়েট হচ্ছে না, তাহলে আপনি কি করবেন, আপনি নিশ্চয়ই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবেন, অথবা দেখলেন যে কনজিউমারে যে ধরনের প্রোডাক্ট প্রেফার করছিল আপনার সেটা ডিমান্ডই চেঞ্জ হয়ে গেছে, সো ডিমান্ডে সেই ধরনের প্রোডাকশন নাই, সেই কারণে দেখা যাবে যে কিছু পার্সেন্ট আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। ধরেন বাংলাদেশে এখন মানুষ ম্যাঙ্গো জুস খেতে চাইলো, কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে গিয়ে ম্যাঙ্গো, তাহলে ম্যাঙ্গো মার্কেটের সাথে যারা রিলেটেড হবে তারা কি হবে, সাডেনলি তারা কিন্তু তাদের জবটা হারাবে। এই যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হলো, সেই কারণে দেখা গেল যে তারা কিন্তু মানে আনস্কিল বা মানে যেটাকে বলা যায় যে কাজ করতে ইন্টারেস্টেড না, আনউইলিংনেস যেটাকে আমরা বলছি, সেটা যে তাদের মধ্যে আছে এরকম কিন্তু সেটা নাই। কিন্তু আমরা দেখতে পেলাম যে সিচুয়েশনটা এমন হয়ে গেল সেটার কারণে তারা ওই জবটা লুজ করছে। তো এইটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে আপনার, তখন এইটাকে আমরা বলি যে এটাকে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট বলে। যেমন এটা একটা খুব কমন এক্সাম্পল, এটা আমি আমার প্রত্যেকটা ক্লাসে এটা পড়াতে গেলে এটা বলি। আপনাদের মনে আছে কিনা, মানে এটা এখন প্রেজেন্টে তো দেখা যায় না, আমরা যখন একটু ছোট ছিলাম তখন আমি আমার বাবার অফিসে যে এটা দেখতাম, আব্বুর অফিসে একজন থাকতো, তার পোস্টটা ছিল হচ্ছে এরকম টাইপিস্ট, উনি টাইপ করতো বিভিন্ন মেইলস এন্ড আদার্স যেগুলো আসতো সেগুলো সে টাইপ করতো, এবং হচ্ছে গিয়ে মানে সেখান থেকে
আব্বুকে এসে তখন দেখাইতো, দেখে আব্বু ফিডব্যাক দিত যে না এটা এইভাবে করো, ওইভাবে করো। সেই ওয়াইজ ফিডব্যাক নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আ আ ফিডব্যাক নিয়ে আব্বুকে দেখায়। তখন আব্বু যখন বলতো ইটস ওকে, তখন এটা হচ্ছে গিয়ে আপনার আ ফাইন। তখন এটা হচ্ছে আপনার আ পাবলিশড হতো। এরকম। তো দেখেন টাইপিস্টরা কিন্তু আনস্কিলড না। আ ইভেন হচ্ছে গিয়ে তারা যে কাজ ভালো করতে পারে না তাও না। কিন্তু এখন দেখেন তো এখন কোনো আ মানে কোনো ফার্মে আপনারা অনেকেই জব করেন। এজন্য বলছি কোনো ফার্মে গেলে কি আমরা টাইপিস্ট দেখতে পাই? না ম্যাম। না ম্যাম। দেখবেন যে ফার্মে কিন্তু এখন এই টাইপিস্ট বলে এই পজিশনটাই আর নাই। আর আপনি বলবেন নিজেরাই ম্যাডাম কেন করতেছে। নেই? নিজেরাই করতেছে। কারণ টেকনোলজিটা অর্থাৎ মার্কেটের স্ট্রাকচারটাই এমনভাবে চেঞ্জ হয়ে গেছে যে আমাদের দরকার নাই। মানে আমরা এখন নিজেরাই ওই টাইপিস্টের কাজটা করে ফেলতে পারছি। সো এই যে সিচুয়েশন যেটা, এটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। অর্থাৎ এখানে আমরা হচ্ছে গিয়ে দেখব যে মার্কেটে একটা স্ট্রাকচারাল চেঞ্জ চলে আসবে। সো মার্কেটে একটা যখন স্ট্রাকচারাল চেঞ্জ চলে আসবে, সেখানে আপনার আসলে এখানে করণীয় আমাদের কিছু থাকে না। তখন এই কারণে আমার হয়তো কনজিউমার এর প্রেফারেন্স চেঞ্জ হয়ে যেতে পারে, অথবা কনজিউমার মানে কনজিউমার যেটা চাচ্ছিল সেটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেখান থেকে আসলে আমরা এই চেঞ্জেসটা দেখি এবং এই যে যেটাকে বলছিলাম যে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট আমরা এখানে পেয়ে থাকি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। খুবই সোজা। একটা সাইকেল ধরে আমরা দেখব যে একটা পারসন আনএমপ্লয়েড হবে। একটা সেম টাইমে সেম পিরিয়ডে। যেমন এখানে বলছে যে একটা বিজনেস সাইকেল ধরে যদি আমরা চিন্তা করি, রিসেশন এর সময় আমরা জবটা লুজ করি। সো ওইটা হবে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট এর একটা এক্সাম্পল আমরা ধরে নিতে পারি। যে রিসেশন এর সময় আমরা জবটা পাচ্ছি না। তো এটা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট এর মধ্যে পড়ে। তারপরে হচ্ছে গিয়ে আ আ আমরা আ মানে রিসেশন মানে বলছে যে ইকোনমি যখন কোলাপস করছে তখন ওইটা হচ্ছে গিয়ে আমরা আপনার হচ্ছে গিয়ে যেটাকে বলা যায় যে আমরা তখন সেটাকে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট বলতে পারি। এছাড়া হচ্ছে গিয়ে ধরেন আমি যেটা বলব বাংলাদেশের বেসিসে যদি একটা এক্সাম্পল দিতে যাই, তাহলে দেখা যায় যে ধরেন বাংলাদেশে যখন আ জমি থেকে ফসলটা তোলা হয়, তারপরে হচ্ছে গিয়ে একটা সময়ের জন্য কৃষি শ্রমিকরা তারা আনএমপ্লয়েড থাকে। এমন না যে তারা আনস্কিলড। বাট দেখা যায় ওই সাইকেল ধরে তারা কিন্তু আনএমপ্লয়েড থাকে এবং একটা সময় এটা নিয়ে খুব বাংলাদেশে কথা হইতো। সেটা হচ্ছে মঙ্গা বলতাম আমরা এটাকে। মঙ্গার সময় দেখা যেত যে এটা উত্তরাঞ্চলে আরো বেশি হয়। তখন দেখা যেত ঠিক শীতকালে এরকম হতো যে কৃষি শ্রমিকরা কাজ শেষ মানে দিন শেষে কিছু কাজ পাচ্ছে না। ওই, ওই টাইমটা অর্থাৎ তখন জাস্ট ফসল তুলে ফেলা হয়েছে। সো ফসল যেহেতু তুলে ফেলা হয়েছে তাদের হাতে তেমন কোনো কাজ নাই। সো তাদের হাতে যেহেতু তেমন কোনো কাজ নাই, সো তখন তারা কিছু সময়ের জন্য আনএমপ্লয়েড হয়ে যেত। এই সিচুয়েশনটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলে যে আপনার এটাকে আমরা এই ধরনের আনএমপ্লয়মেন্টটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট এবং এটার একটা এক্সাম্পল হিসেবে আপনারা বলতে পারেন হচ্ছে গিয়ে লাইক আপনি যদি বলতে চান সেক্ষেত্রে আমরা এটার এক্সাম্পল হিসেবে আনতে পারি হচ্ছে আহ আমাদের দেশের এই যে এই সিচুয়েশনটাকে বা তারপরে আমি বলতে পারি ধরেন ওই যে স্টিল ইন্ডাস্ট্রিতে এটা নিয়ে বলেছে যে স্টিল ইন্ডাস্ট্রিতে অনেক সময় যেটা হয় যে স্টিল ইন্ডাস্ট্রি যদি এটার সাথে কেউ জড়িত থাকেন তাহলে হয়তো এটা জানবেন যে স্টিল ইন্ডাস্ট্রিতে যেটা হয় আপনার শেষে মানে কাজ শেষে মানে স্টিলটা যখন মেক হয় স্পেশালি ওই যে বড় বড় লোহার যে চাটকিগুলো ওগুলো যখন তৈরি হয় ওটা তৈরি হওয়ার পরে কিছুদিন ওটা কুলিং এর জন্য ফ্যাক্টরিতে মানে তখন আর কাজ করা যায় না। ওটা কুল করার জন্য ওয়েট করতে হয়। ফ্যাক্টরি তখন শাটডাউন করে রাখা হয়। তো এই সময় দেখা যাচ্ছে যে ওই লেবাররা যে আনস্কিল তা না, কিন্তু ওই টাইমটার জন্য ওই সর্ট অফ পিরিয়ড অফ টাইমের জন্য তারা কিন্তু আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে। এই যে এই সিচুয়েশনটাকে আমরা কিন্তু বলি হচ্ছে গিয়ে আপনার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। এটার একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে এই যে স্টিল ইন্ডাস্ট্রি যেটা এটা আমি বললাম। আচ্ছা এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে গিয়ে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। অনেক সময় দেখা যাবে যে একটা ইকোনমিতে এক বা একের অধিক টাইপের আনএমপ্লয়মেন্ট একই সময় অ্যারাইজ করবে। তখন সেটাকে আমরা আসলে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলে থাকি। অর্থাৎ আমরা দেখব যে না চাইতেও ইকোনমিতে এক বা একের অধিক হচ্ছে গিয়ে আনএমপ্লয়মেন্টটা অ্যারাইজ হয়ে আছে। আমরা তখন এটাকে হচ্ছে গিয়ে ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলে থাকবো। এইখানে আমাদের যেটা হয় যে দেখা যাচ্ছে যে একটা ইকোনমিতে সবসময় তো সার্চ বা ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থাকবেই। এটার সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ইকোনমিতে হচ্ছে গিয়ে আপনার আ আ ওই ইকোনমিতে আমরা দেখতে পাচ্ছি যে আমার সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে বা স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে বা সাইক্লিক্যাল স্ট্রাকচারাল বোথ আনএমপ্লয়মেন্ট দেখা যাচ্ছে।
তো তখন এই সিচুয়েশনটাকে আমরা বলে থাকি হচ্ছে গিয়ে আপনার আমি যেটা বললাম যে সেটাকে আমরা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট বলবো, এবং এইটাকে আমরা সাধারণত আমাদের যে ইয়াটার সমান, অর্থাৎ আমাদের যে আপনার এটাকে বলা হয় হচ্ছে গিয়ে যে আমাদের যে আনএমপ্লয়মেন্ট রেট যেটা, এটা সমান যখন এটার ইকুয়াল যখন আমরা বের করতে যাই, তখন আমরা হচ্ছে গিয়ে এই সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্টটা বের করি, এবং সেখান থেকে আসলে আমরা বের করি হচ্ছে গিয়ে যে কত পার্সেন্ট মানুষ হচ্ছে কাজটা পাচ্ছে না, এটা হচ্ছে গিয়ে আমরা ওখান থেকে বের করি, এটাই বলছিলাম। ওকে, এরপরে হচ্ছে গিয়ে আজকে আমরা এতটুকুই পড়বো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে লেবার মার্কেট ইন্ডিকেটরস গুলো পড়বো, এবং আমরা দেখবো যে হোয়াই আনএমপ্লয়মেন্ট ইজ এ প্রবলেম ফর অ্যান ইকোনমি, আমরা এটা নিয়ে স্টাডি করবো ইনশাআল্লাহ। এবং এর সাথে অ্যাজ ওয়েল এস আমরা ইনফ্লেশনে চলে যাব, ওটাও কেন একটা প্রবলেম সেটা সম্পর্কেও জানবো। তো নেক্সট ক্লাসটা একটু প্রপারলি করবেন, কারণ নেক্সট ক্লাসে আমরা যে ম্যাথসটা করবো এটা ইনশাআল্লাহ এক্সামে দিব, তো আমরা যাতে ক্লাসটা প্রপারলি করি। ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করে দেই। ম্যাম আমাদের কোশ্চেন হবে 3 ভাবে প্যাটার্নে, শর্ট কি কোশ্চেন pattern? আর ব্রড। ম্যাম মানে শর্ট কোশ্চেন আর ব্রড কোশ্চেন হবে নাকি আপনার মানে এক এখানে মার্ক? কোনো এমসিকিউ নাই, কোনো এমসিকিউ নাই, এমসিকিউ বা 1 মার্কের কোনো কোশ্চেন নাই, ম্যাম ব্রড আর সেমি ব্রড। থিওরি শেষ ক্লাস ছিল? থিওরির আরেকটু বাকি আছে। ম্যাম জি বলেন। ম্যাম ওই যে আপনার যে প্রেজেন্টেশনটা করবো ম্যাম, আমি আসলে আপনার ডিপার্টমেন্টটা বুঝতেছি না, মানে আপনার যে কোর্স আমার ডিপার্টমেন্ট হচ্ছে গ্রিন গিয়ে বিজনেস স্কুল। গ্রিন বিজনেস স্কুল। ওকে ম্যাম, থ্যাংক ইউ, এটুকুর জন্যই। আমি লেকচারার গ্রিন বিজনেস স্কুল। ওকে, ঠিক আছে, ভালো থাকেন তাহলে সবাই, ইনশাআল্লাহ নেক্সট সেমিস্টার কি বলে নেক্সট ক্লাসে দেখা হবে। ম্যাম আমাদের ফাইনাল এক্সামের ব্যাপারে একটু ম্যাম আইডিয়া দিয়ে দিয়েন, কোশ্চেন ইনশাআল্লাহ আরো আমরা 2টা ক্লাস পাবো, ইনশাআল্লাহ অবশ্যই কথা বলবো। ওকে ম্যাম। আমি আসলে সিলেবাসটা কমপ্লিট করতে চাচ্ছি, যতটুকু কোশ্চেন করেছি এটুকু শেষ করি, ম্যাম তারপর আমাদের আসলে কত কোশ্চেন মার্কের কোশ্চেন করা হবে? মানে 10 40 মার্ক মার্কের। তা তো বুঝছি, কিন্তু 10 মার্ক আর কি 5 মার্কের এরকম করে নাকি? হ্যাঁ এরকমই 5 7 ধরেন একটা কোশ্চেন মানে কি কোনো সৃজনশীল টাইপ হবে না? সৃজনশীল টাইপের কোনো কোশ্চেন করিনি, কোশ্চেন ডিরেক্টলি করেছে। মানে ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। মানে কোনো জায়গায় এরকম নাই যে ধরেন সাপোজ আমি পড়িয়েছি ফিসকাল পলিসিকে ঘুরায় আমি কোশ্চেন করতে পারি যে when government expenditure changes what happen in the economy, আমি সেভাবে প্রশ্ন না করে আমি ডিরেক্টলি জিজ্ঞাসা করেছি আপনার আন্ডারস্ট্যান্ডিং এ ফিসকাল পলিসি কি বলেন, প্রশ্ন হচ্ছে এরকম, কোনো পেঁচানো কোনো কথা নেই। আচ্ছা আপনাদের 8টা ক্লাস শুরু হয়েছে, ক্লাসে যান। ম্যাম সেট করেন নাই সেট? 2 সেট দিতে হয়, এটা আপনার ডিপার্টমেন্টের সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।